চিলাপাতা জঙ্গলের ভেতর দিয়ে স্কুটি করে এগিয়ে যাচ্ছি আমরা। চারিপাশে যেন একটা থমথমে নীরবতা। হঠাৎ স্কুটিটা বন্ধ হয়ে গেল জঙ্গলের একদম মাঝপথে। না, কেউ ছিল না, আমরা একা। অনেকবার চেষ্টা করার পর স্টার্ট নিল। আমরা আবারও রওনা হলাম। ঠিক তার কয়েক মিনিট পর পেছনে তাকিয়ে দেখি একটা গন্ডার পার হচ্ছে, একদম সামনে দাঁড়িয়েছিল। আর আমরা বুঝতেই পারিনি পেছন থেকে বাইকগুলো পালিয়ে যাচ্ছে। আমরা কি করব বুঝে উঠতে পারছি না। চিলাপাতাতে এমন আগে হয়নি। গুড মর্নিং। আমরা এসে পৌঁছে গেছি নিউ কোচবিহারে। আর নিউ কোচবিহারের এই যে বেরিয়ে এসেই এখান থেকে কিন্তু সরাসরি আপনারা চিলাপাতা যাওয়ার জন্য অটো এবং ট্যাক্সি দুটোই পেয়ে যাবেন। অটো হলেই 500 টাকা ধরে রাখুন, এবং যদি রিজার্ভ গাড়ি করেন 4 চাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 1000 টাকা তো ধরতে লাগতে পারে। আমরা যাচ্ছি একটা নতুন পদ্ধতি, সেটা হচ্ছে সস্তার পদ্ধতি, শেয়ারিং করে। শেয়ারিং এখান থেকে সরাসরি যাওয়া যায় না, আমরা বাসে করে যাবো। তার জন্য আমাদের এখান থেকে অটো করে এই 40 টাকা 50 টাকা ভাড়া দিয়ে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। সেখান থেকে আমরা বাসে করে আবার যাব। খুব ইচ্ছে ছিল কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির দেখব, কিন্তু এবার সেই সময়টুকু নেই। তবে আমাকে যদি কেউ কোচবিহারের প্ল্যান সাজিয়ে দিতে পারেন, কথা দিচ্ছি পরবর্তীতে ঠিক সেভাবেই কোচবিহার ঘুরবো। আছেন নাকি কোচবিহার থেকে কেউ? আমরা খাগড়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি, মানে আপনার নিউ কোচবিহার থেকে আমরা এসি অটো করে বা টোটো করে দেখতে পেলেন, এবং এই খাগড়াবাড়ি থেকে বাস করে এখন যাচ্ছি চিলাপাতা পর্যন্ত। অনেকে এখানে এসে কিন্তু রিজার্ভ করে, কিন্তু যারা একটু বাজেট ট্রিপ করতে চান আমাদের মতন বিশেষ করে, তাহলে তাহলে কিন্তু এইটা কিন্তু অনেকে জানেন না। আমার মনে হয় খুব কম ভিডিওতে তত দেওয়া আছে, কারণ সবাই এখানটা থেকে আগে রিজার্ভ করে যায়। তো তাতে কিন্তু এই বাস জার্নিটা এনজয় মানে মজা নিতে পারবেন। আর এই দূরত্বটা কভার করবে 1 ঘন্টা। ভাড়া মাত্র পার হেড 50 টাকা, যেটা কিন্তু খুবই অল্প। আর মানে দারুণ বেশ। আর অলরেডি আমরা ডুয়ার্সে ঢুকে গেছি, এই রাস্তার আনন্দটা নিতে চাইছি আপনার সঙ্গে নিয়ে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, আমরা এখন এই মুহূর্তে আছি পুন্ডি বাড়িতে। মানে যখন যাচ্ছি এই জয়গার বাসগুলো ধরে, ও হ্যাঁ, এই বাসগুলো কিন্তু জয়গার বাস। মানে আপনারা যখন নিউ কোচবিহার ওখান থেকে বাস ধরবেন চিলাপাতার দিকে, সেগুলো হচ্ছে জয়গার বাস। আর এই জয়গার বাসগুলোতে আপনাদের উঠতে হবে। সেই বাসটা পুন্ডি বাড়ি হয়ে যায়। আসবার সময় আমাদের ট্রেন অনেকক্ষণ কিন্তু পুন্ডি বাড়িতে নেমে দাঁড়িয়েছিল। তো পুন্ডি বাড়ি যখন দাঁড়িয়েছিলাম জানতাম না, যদি আপনাদের ট্রেন কখনো পুন্ডি বাড়ি দাঁড়ায়, আপনারা পুন্ডি বাড়ি নেমে যান। সেখানটায় আপনাদের অনেকটা রাস্তা কিন্তু আপনারা এগিয়ে থাকবেন। ওখানটা জাস্ট মোড়ে নেমে থেকে বাসও এই সেম বাসটা পেয়ে যাচ্ছেন, সময় কম লাগছে। প্লাস এখান থেকে কিন্তু আপনারা যদি মানে রিজার্ভও করেন, সেটাও কিন্তু অনেকটা কম হতে পারে। তো এইটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। এবার একটু চোখ রাখা যাক রাস্তার দিকে। আমি জানি আপনারা অনেকেই অপেক্ষা করছেন আসল গল্পের জন্য, কিন্তু যদি দুপাশ দিয়ে সবুজ আর জনশূন্য প্রান্তরের মাঝে মধ্যে দু একটা বাড়ি ঘর, মানুষজন, ডুয়ার্সের আসল রূপ না দেখায়, তবে ডুয়ার্সের গল্প কি কখনো সম্পূর্ণ হয়? আর কিছুদিনের মধ্যেই বর্ষা শুরু হবে, জঙ্গলও বন্ধ হতে চলেছে। তার আগেই প্রাক বর্ষার ডুয়ার্স দেখতে ছুটে আসা। এই দেখুন, কথা বলতে বলতেই চা বাগান শুরু হয়ে গিয়েছে, আর একটু এগোলেই আমাদের আজকের গন্তব্য। আর আমরা নেমে গেছি চিলাপাতা এরিয়াতে। আর আমার পেছনে এটা হচ্ছে চেকপোস্ট, এটা হচ্ছে চেকপোস্ট এরিয়া। আর এই জাস্ট পাশে হচ্ছে রেঞ্জ অফিস। আর আজকে এখানে কিছু একটা উৎসব চলছে, যেটা কিন্তু এখানে সবাই দেখুন কি সুন্দর সেজে বেরিয়েছে। এদিন স্থানীয়দের যে উৎসব ছিল, তাতে কুমারী মেয়েদেরকে সাজিয়ে এবং পাশেই আমাদের হোমস্টে উৎসব মাত্র 40 টাকার বিনিময়ে জানেন পৌঁছে গেলাম সেখানে। মাঝে মধ্যে আমার না আমাদের দেশের জন্য গর্ব হয়, যেখানে মেয়েদেরকে পূজা করা হয় আর দেশকে মা বলে ডাকা হয়।
এখানে দেখুন কি সুন্দর সমস্ত বাচ্চাগুলো এখানে সেজেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, আর তার পাশে এরকম একটা সুন্দর দৃশ্য, অসাধারণ। এই এই লোক সংস্কৃতি তো আমাদের বাংলার একদম কালচার, বাংলার রুট বলতে পারেন। অবশেষে এতটা কষ্ট করা যে কারণে, সেটা হচ্ছে এই ফরেস্ট, এই চিলাপাতা ফরেস্ট এবং চিলাপাতা ইকোহাটের জন্য। এখানে এসে থাকবো একটা দিন সেই কারণে। আর আমরা পৌঁছে গেছি আমাদের সেই চিলাপাতা ইকোহাটে, যেখানে আজকে আস্তানা। আর আমরা রুম তো দেখাবো, তার আগে দেখাই আমরা কোথায় এসেছি। এই দিকটা কিন্তু পুরোটা মানে ফরেস্ট এরিয়া, পুরো ঝিঝি পোকা ডাকছে, তাই না আসছে কিনা অতটা। আর এই হলো আজকে আমাদের আস্তানা, আর এইটা হবে আজকে আমাদের বাহন, এটা করে আমরা ঘুরে বেড়াবো। আর এই দিকটাতে রয়েছে সমস্ত রুমগুলো, বা বলতে পারেন এটা কিন্তু হোমস্টে বললেও এটা কিন্তু একটা রিসর্ট, একটা ভাইবস রয়েছে, কারণ একটা আলাদা আলাদা কটেজ মতন রয়েছে এখানে, একটা দুটো তিনটে কটেজ। আজকে আমাদের আস্তানা এই পানকৌড়িতে, চলুন একবার দেখিয়ে দিই। আর তার আগে দেখাই, এইখানে কিন্তু এরকম বেশ একটু ওপর করে, যে ফরেস্ট এরিয়া যেমন থাকে, এটা কি সাপ টাপের জন্য এইভাবে করা স্টাইলটা নাকি? জায়গা ডাউন আছে সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছেন দাদার নামটা ভুলে গেলাম। হ্যাঁ, স্যাঞ্চু দাদা। আর স্যাঞ্চু দাদা আজকে আমাদের এখানকার টোটাল বলতে পারেন গাইড বা সমস্ত কিছু। দাদা আমাদের টোটালটা কতটা কেমন আদর করলো সবটা আপনারা দেখতে পাবেন। আপনি একবার দেখিয়ে দিই আমাদের রুমটা। ঢুকে কিন্তু এখানে একটা বড় বেড রয়েছে, দুটো মানুষ তো খুব ভালোভাবেও থাকতে পারে, তার সঙ্গে তিনটে মানুষ কিন্তু মানে ঠিকঠাক, মানে যদি স্বাস্থ্য ভালো না হয় সেক্ষেত্রে তিনটে মানুষও থাকতে পারবে। একটা বাচ্চা নিয়ে তো খুব মানে সহজেই। এখানে রয়েছে একটা ছোট্ট বলতে পারেন যে টি টেবিল টাইপের, এখানে ছোট্ট একটা টুল রয়েছে, এখানে একটা ওয়েস্ট বিন। এখানে এই জানলাটা খুলে দিলে ফরেস্টের পুরো ভিউটা আসবে। এই ফরেস্টের ভিউটা পাবো যদি আমরা এই জানলাটা খুলে দিই। দারুণ, এটা দারুণ, এই জন্যই তো আসা। আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়াল পেন্ট করা রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, এসি নেই। এসি এখানটায় বোধ হয় না প্রয়োজন আছে, তবে যাতে প্রয়োজন তাহলে বলবে, কিন্তু এসি এখনো পর্যন্ত নেই, ভবিষ্যৎ কী হবে জানি না। এখানে কম্বল দেওয়া হয়েছে এই সময়, তার মানে ঠান্ডা ঠান্ডা লাগে। এখানে একটা আয়না রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে একটা, নিচেতেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই, এই হলো বাথরুম বা ওয়াশরুম যা বলেন। এখানে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, এক্সস্ট ফ্যান, গিজার, এখানে রয়েছে খুব সুন্দর একটা বেসিন, এখানে বালতি, মগ, হ্যান্ড ওয়াশ, শাওয়ার, মোটামুটি সব কিছু রয়েছে, কিন্তু একটু ছোট, খুব বড় কিন্তু তা নয়। এখানে একটা টাওয়াল দিয়েছে, একটা শ্যাম্পু আছে, একটা সাবান রয়েছে। এখানে এই কটেজটি ছাড়াও আরও দুটি কটেজ রয়েছে, যার মধ্যে একটিতে ডাবল বেড ও একটিতে সিঙ্গেল বেড রয়েছে। সুযোগ সুবিধা সবই এক। এই হোমস্টের যোগাযোগ নম্বর ও ভাড়া বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়াও আমার দর্শকদের জন্য বুকিংয়ে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। বুকিংয়ের সময় স্ক্রিনে দেওয়া কুপন কোডটি অ্যাপ্লাই করলে পাবেন বুকিংয়ের সময় 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এবং এই অফারটি শুধুমাত্র আমার দর্শকদের জন্য। স্নান সেরে চায়ের কাপ হাতে নিয়ে একটু বিশ্রাম নিলাম, তারপর ডাক পড়ল ব্রেকফাস্টের টেবিলে।
আমাদের সকালের খাবার খাচ্ছি দুপুর 12টার সময়। এখানে আছে রুটি, এক সব কমিয়ে দিল, আলুর তরকারি আর ডিম রয়েছে। কি খাচ্ছি সেটা বড় কথা নয়, কোথায় খাচ্ছি একবার সেটা দেখুন। আমরা যে একটা দিন থাকতে এসেছি, একটা দিন এখানে কিছুই নয় কেন। আর আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপর বার হব একটা সাইট সিনে, সেটা কিন্তু একটা মেন আকর্ষণ। থাকবেন দাদা, আমাদেরকে এখানে শোনাবে কাল কি হয়েছিল এখানটায়, বলো একটুখানি। কালকে একটা লেপার্ড পাইছিলাম। কোথা দিয়ে দেখাও। রাস্তার এখানটায় এদিক থেকে এদিকে গেল আর কি। হ্যাঁ, রাস্তার ধারে ধারে চলে গেল। আর গ্যাস আসছিল এখানে। হ্যাঁ, গ্যাসকে ডাকলাম আর কি, ওরা দেখতে পারলো না, আচ্ছা। শুধু আমি দেখলাম। এখান থেকে কি কি দেখা যায়? ধরুন আপনার বাড়ির পাশ থেকে মাঝে মধ্যে হাতি, গন্ডার, হরিণ, নেকড়ে, বুনো শুয়োর এগুলো বার হয়, যারা আপনার বাড়ির পাশের গলি দিয়েই ঘুরে বেড়ায়। কেমন হাড়হিম করা অনুভূতি হবে বলুন তো। আমার সামনে দাদা এগুলো জল ভাতের মতো করেই বলতে লাগলো, আর ভেবেই আমার গলা শুকোনোর জোর। কিন্তু সেই আমি তখনও ভেবে উঠতে পারিনি আমার সঙ্গে আর কিছুক্ষণ পর কি ঘটতে চলেছে। বিশ্রাম শেষে দুপুরের খাবার টেবিলে বসে আমি তো অবাক, কারণ বাপরে বাপ, এত খাবার, এত খাবার। ভাত, এখানে পাঁপড়, আলু ভাজা, এখানে একটা সবজি, এখানে স্যালাড রয়েছে, ডাল রয়েছে, বা এখানে লোকাল রুই মাছ রয়েছে, মানে এত কিছু। সত্যি সত্যি বলতে খাবারের স্বাদ অসাধারণ, সম্পূর্ণ ঘরোয়া এবং নুন ঝাল তেল সব তৃপ্তি করে খাবার মতন। এখানে কোনো দ্বিমত নেই। তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও একটু বিশ্রাম শেষে স্কুটার নিয়ে রওনা হলাম সেই অ্যাডভেঞ্চারের মুহূর্তের জন্য, যার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। দেখাবো, অবশ্যই দেখাবো। মিথ্যে মিথ্যে থাম্বনেইলে গন্ডার দর্শন লিখে শেষে খালি হাতে আমার দর্শকদের ফিরিয়ে দেওয়ার মতন বান্দা আমি নই। কারণ আমি জানি প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আর তার মূল্য আমি সর্বদা দেব। এখানকার মোড় থেকে বোতলে তেল পাওয়া যায়, কারণ পেট্রোল পাম্প অনেকটা দূর। তাই বাধ্য হয়েই এখান থেকেই তেল ভরে চিলাপাতার চেক পয়েন্ট পার করে ভুল পথে পা বাড়ালাম। ভুল পথে কেন, সব বলবো, সঙ্গে থাকুন। আর এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে একদম পুরো জয়গার দিকে। আহা আহা, কখনো ভেবেছি যে এই চিলাপাতাতে ঘুরতে এসে নিজে একটা স্কুটি জোগাড় করে নিয়ে ঘুরবো। এই স্কুটিটা অ্যাকচুয়ালি এখানকার যে রিসর্ট সেখানকার, তবে এখানে কথা আছে, দাদা বলেছে যে সমস্যা আছে, বেশি দূর যাওয়া যাবে না, তো লোকাল এই এরিয়াটা আপাতত আমরা কভার করব। আর এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এই রোড বরাবরই কিন্তু জয়গা যাচ্ছে। আর আমরা এই দিকে যাওয়ার সময় বেশ কয়েকটা ভিউ পয়েন্ট পাবো। যে সাইড সিনের কথা বলছি তা আসলে উল্টো দিকে ছিল। আমরা ভুল করে এই রাস্তায় এসে পড়েছি। তবে এই রাস্তাতে দুই চাকা কোনো পারমিশন ছাড়াই আসতে পারে দুটো শর্তে। এক, জঙ্গলের ভেতরে যাওয়া যাবে না। দুই, রাস্তার কোথাও দাঁড়ানো যাবে না। আর চার চাকা হলে সেক্ষেত্রে চেক পয়েন্টে একটা পারমিশনের ব্যাপার থাকে। কিন্তু পুরোপুরি একদম কোর এরিয়া দিয়ে যাচ্ছি, এবং এই কোর এরিয়া দিয়ে কিন্তু এনি টাইম আমরা স্পট করতে পারি যা কিছু তাই। জানি না যা কিছু তাই বলতে কি স্পট করতে পারবো, আদৌ কিছু দেখা হবে কিনা, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, এটা ভুলবার নয়। এরপর যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। দাদা আগেই বলেছিল স্কুটিটা অনেকটা পুরনো, তাই সাবধানে চালাতে। নিয়েছে আমার তো মানে হয়ে গেছিল প্রায়। এইখানে কিন্তু এটা রিজার্ভ কোর এরিয়া, এখানে লেখাই আছে জায়গায় জায়গায় যে গাড়ি থামাবেন না, গাড়ির স্পিড 20 কিমি। আমরা চলতে হঠাৎ করে স্কুটি দাঁড়িয়ে গেল। দেখুন নিজের গাড়ি তো নয়, সুতরাং কখন কি সমস্যা হবে জানি না, তো হঠাৎ করে দেখি গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। মানে এইরকম এতটা অ্যাডভেঞ্চার করতে চাইনি। আমার তো বুক প্রায় শুকিয়ে গেছে, কারণ একটা কিছু মাঝে মধ্যে কয়েকটা গাড়ি যাচ্ছে,
দেখুন এটা কিন্তু একটা ওয়াচ টাওয়ার, আর এখান দিয়ে সাফারি যাওয়ার গাড়ি ছিল। এটা বোধহয় চেকপোস্টও হতে পারে। ভিডিওটা যখন শ্যুট করছি তার কিছুদিনের মধ্যেই জঙ্গল বন্ধ হতে চলেছে। আবারও 16ই সেপ্টেম্বর খুলবে, কিন্তু আমরা সেই চিরাচরিত সাফারির অভিজ্ঞতা এবার নিতে চাইনি। তার বদলে যে অভিজ্ঞতা নিচ্ছি তা আশা করি সারা জীবনেও ভুলব না, কিন্তু এতটা অ্যাডভেঞ্চার না হলেও পারত। গাড়ি ঘোরাচ্ছি কারণ আমরা অনেকটা এগিয়ে এসছি, অনেকটা এগিয়ে এসছি। আমাদের যে স্পট, যার নাম মনের মানুষ আর আই লাভ চিলাপাতা যে লেখা আছে, সেটা একদম মানে আমরা অনেকটা ক্রস করে এসেছি, আমাদের আবার ঘুরতে হবে। কয়েকজন বনকর্মীর পরামর্শ মতোই আমরা আবার ফেরার রাস্তা নিলাম, কারণ ততক্ষণ বুঝে গেছি আমরা ভুল রাস্তা নিয়েছি। এরপর এলো সেই মুহূর্ত যখন আমাদের ক্যামেরা বন্ধ করে আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি। মাথায় ঘুরছে কয়েকটা কথা, কোথাও দাঁড়ানো চলবে না, কিন্তু যদি আবার স্কুটি বন্ধ হয়ে যায় কি হবে? এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এলো। যখন তখন জঙ্গল থেকে যা কিছু হতে পারে, যা কিছু বেরোতে পারে। ঠিক সেই মুহূর্তেই আমরা দুজন দেখলাম রাস্তার পাশে একটা গন্ডারের মূর্তি দাঁড়িয়ে, কিন্তু মূর্তি পার করতে মাথায় এলো যাবার সময় তো এই মূর্তি ছিল না। ভাবতে ভাবতে পিছনে ফিরে তাকাতে যা দেখলাম তা এত দূর থেকে ক্যামেরাতে যতটা এলো, একটা গন্ডার রাস্তা পার করছে, তার পিঠে একটা বক, ওপাশ থেকে বাইকগুলো ভয়ে ঘুরে যাচ্ছে। সাক্ষাৎ বিপদকে এইভাবে আমরা ক্রস এইখানে যাচ্ছি, জাস্ট ভিডিওটা জাস্ট দেখুন একবার। পুরো পুরো গায়ে কাটা দিয়ে আছে, এইখানে তাক করা ছিল, ওটা একটা স্ট্যাচু। আমি ওর দিকে তাকিয়েওছি, ও আমার দিকে তাকিয়েছে, ও তাকিয়েছে, আমিও তাকিয়েছি। কখনো হতে পারে না এটা ওদিক থেকে যারা আসছিল বাইকগুলো লোকাল, ওরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আমার মনে হয় এখানে আরো কিছু আছে। অলরেডি সময় এখন 5টা বেজে গেছে। এই সময় সাইডিং পয়েন্টে সব থেকে মানে বেশি। আমার বুক এখনো কাঁপছে, আমি শুধু ভয় মানে এই এক্সপিরিয়েন্স কোনোদিন ভোলার নয়। আমি এসেছি কিন্তু এক্সপেক্ট করিনি যে এটা হতে পারে, আমি দেখতে পারি। আমরা ভুল করে এসেছি। আমাদের এই মাত্র যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা দেখতেই পেলেন। মানে গন্ডার পুরো তাক করা ছিল, আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা ওদের দেখেছি। আমরা গল্প করছি, ফেলুদার গল্প, চিলাপাতায় যে শুটিং এর গল্প করছি। পেরিয়ে যাওয়ার পর এলে মনে হয় আমরা মুভ করছে, বলো। ফার্স্টে স্ট্যাচু ভেবেছি, তাও যাওয়ার সময় তো দেখলাম না, আসার সময় স্ট্যাচুটা কোথা থেকে এলো। ভিডিওটা সেইভাবে করা হয়ে ওঠেনি, কারণ ও হট করে নেমে পড়ছিল, যেটা উচিত না, কখনো নামবেন না। সেই কারণে কিন্তু দেখানো গেল না, দেখাতে পারিনি। আর ও জাস্ট আপনাকে সময় দেবেন না, জাস্ট একবার মাথায় এরকম করবে, স্পিডে বেরিয়ে আসবে। সাফারি করা একজন দাদা, তিনি বলছিলেন। আমরা ভুল রাস্তায় গিয়ে যেটা পেলাম, এটা জীবনে ভোলার নয়। মানে আমার থেকে, আমি এখানে রাস্তার দূরত্ব দেখতে পাচ্ছি, রাস্তার এপারটাই ও, মানে হচ্ছে এপার ওপার, আমাদের সঙ্গে দূরত্ব এইটুকু। এত ক্লোজে একটা গন্ডারকে দেখা মানে ভোলার না। এই ট্রিপ সাকসেসফুল, মানে এই অ্যাডভেঞ্চার সাকসেসফুল। মানে আমি এখানে, গন্ডার এখানে, 5 পাও 2-3 পাও নয়, ও আমায় দেখছে, আমি ওকে দেখছি। এই এক্সপিরিয়েন্স ভোলার নয়, এইটুক সাকসেসফুল। এই যে ঠিক আমরা এইখান থেকে বেরোলাম, মানে এইখান থেকে আমাদের হচ্ছে রিসর্টের রাস্তা, এই যে সেই কালী মন্দির। আমরা এই যে পুরো ফরেস্ট এরিয়া সেটাই চলে গেছিলাম, কিন্তু মেইনলি যাব আমরা এই রুটটাতে। এইখানেই সেই ভিউ পয়েন্ট রয়েছে। এইটা হচ্ছে রেঞ্জ অফিস, আর ঠিক তার একটুখানি আগে, এদিকে ঘোরাও, এই দিকে রয়েছে আমাদের গন্তব্য। ওয়েলকাম টু চিলাপাতা। আমার পেছনে এই মুহূর্তে আই লাভ চিলাপাতা রয়েছে। আর এই স্পটটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে দেখবার মতন বলতে এই যে জঙ্গলের মাঝখানে, মেনলি আমাদের জঙ্গলের মাঝেই আছে, কিন্তু এত মানে এইখানে আমরা আসতে পারি কোনো রকম দ্বিধা ছাড়াই। আর এইখানেই কিন্তু সাফারি শেষে বিকালবেলাতে নিয়ে এসে ট্রাইবাল ডান্স হয়। এর পরের গন্তব্য মনের মানুষ শুটিং স্পট, বানিয়া নদী ও তোরসার পার। কিন্তু সেই পথের আগেই নাম না জানা এই মাঠের প্রান্তর থেকে যা দেখলাম, সেখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটু জুম করলাম, দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে,
এই এখান থেকেই পুরো ভুটান। আর এই যে দৃশ্যটা, আমি যদি একটু জুম আউট, আমার ছবিটা পুরো ফেটে যাচ্ছে, আমি যদি জুম আউট করি, এই দেখুন অসাধারণ একটা ফ্রেম, অসাধারণ। আমরা যতটা পারি একটু এগিয়ে দেখি। আমরা চাষের জমির ক্রস করে যাচ্ছি এবং এই জমিটা কিন্তু কি বলবো, একটু আমাদের মতো তো প্লেন নয়, একটু পাহাড়ি ঢাল ধাপচা যেমন হয় ওই ধরনের। আমরা সব সময় কেন স্পটের পিছনে দৌড়াই বলুন তো? মানে কেউ তৈরি করে দিয়েছে আমাদেরকে এই 3 স্পট, এই 7 স্পট, সেখানেই সে কটা কেন? আমরা ঘুরবো আমাদের মতন করে ঘুরবো, যেখানে চোখ যাবে নেমে পড়বো, দাঁড়িয়ে পড়বো, এক্সপ্লোর করব। এটাই তো আসল ভ্রমণের গল্প কথা হওয়া উচিত, এটাই তো ভ্রমণের নেশা হওয়া উচিত। আপনার কি মনে হয়, তাই না? আর গল্প বলতে বলতে যেখানে এসছি একবার দেখুন, জাস্ট এই দেখুন, আমি একটা কাছে এসছি, এই হলো ভুটানের পাহাড়, আর এই সেই দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। এটা কোনো সাইট সিন পয়েন্ট মানে সাইট সিন স্পটের মধ্যে পাবেন না, খুঁজে নিতে হবে, দেখে নিতে হবে। আমার বাংলা, আমাদের বাংলা, এই সৌন্দর্য কোথায় পাবো বলুন তো? কোথাও নেই, কোথাও নেই। এই সৌন্দর্য যদি দেখতে হয় শুধুমাত্র আছে আমার বাংলাতে, আমাদের বাংলাতে। এটি হলো বানিয়া ব্রিজ, আর এটা হলো বানিয়া নদী নিচে বয়ে যাচ্ছে। জাস্ট ভাবুন তো যে এইখানটাতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এবং স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন জল, একবার দেখুন। আর এইখানটাতে, এই জায়গাটাতে কোথাও একটা মনের মানুষের শুটিং হয়েছিল, যে কারণে এই জায়গাটির নাম হয়ে গেছে মনের মানুষ। মানে এখানে লোকজন মনের মানুষ বললেই চেনে। যখন আমরা এই গল্প করছি তখন যে দৃশ্য আবারও দেখলাম তা একবার দেখুন। ওই দেখুন ময়ূর যাচ্ছে, 4টে ময়ূর, ভালো করে দেখুন, আমার ক্যামেরায় আসছে না, পুরো 4টে ময়ূর পুরো পেখম নামানো, জাস্ট ভাবা যাচ্ছে না। ময়ূর ময়ূর এই এক্সপ্রেশন, মানে এত সুন্দর জায়গা আমার ক্যামেরায় কেন আসছে না? আরো একটা, পুরো ময়ূরের দল, পুরো ময়ূরের দল। এই দেখুন এখানে 4টে আছে, 1 2 3 4 5 6 7টা ময়ূর, তার মানে আরো আছে, আরো ময়ূর আছে। বৃষ্টি হলে হয়তো মেলতো। এই তো জাস্ট পাখনা ওঠালো, ইস একবার পেখম মেল। আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিজে, এই সুন্দর দৃশ্য, তার সামনে ময়ূর, ভাবা যায়, ভাবা যায়। আমরা জলদাপাড়া সাফারিও করেছি, সেখানে যা না দেখি, যা না অ্যাডভেঞ্চার হয়েছে তার থেকে বেশি হচ্ছে এখানটাতে। যারা চিলাপাতা ঘুরতে আসবেন তারা সাফারি তো করবেনই, কিন্তু একটা দিন আলাদা রাখুন এইভাবে এটা আশপাশটা ঘুরে দেখার জন্য। এই যে যেখানে আছে এখানে কিন্তু কিছুই নেই, যদি সেইভাবে দেখা যায় কিছুই নেই, কিন্তু সত্যি বলুন তো কিছুই কি নেই? আমাদের ওখানে কি এই দৃশ্য দেখতে পাবো? এই সবুজ, এই স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে নদী বয়ে যাচ্ছে, নিচে পাথরের কুচি, এই যে মানে সবুজের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, স্কুটি চালিয়ে যাচ্ছি, হট করে গন্ডার বেরিয়ে আসছে, এর তুলনা হয় না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তাই এদিন আর তোরসার পার যাওয়া হলো না। কিন্তু রিসর্টে পৌঁছে তার পাশের মাঠেই সেদিন যা পেয়েছিলাম তা চিলাপাতার আমাদের প্রতি নিখাত ভালোবাসা নাকি আদর তা জানি না। গোধূলি এর আগেও দেখেছি, কিন্তু এতটা রঙিন গোধূলি শেষ কবে কোথায় দেখেছি মনে নেই আমার। আর তার সঙ্গে এই মাটির গন্ধ, নিখাত সবুজ রং, মনে হচ্ছিল শঙ্কর হয়ে আমি এসে পৌঁছেছি আফ্রিকারই কোনো এক জঙ্গলে বা কোনো এক দেশে। আমি যদি আপনাদেরকে বলি আমি আফ্রিকার কোনো একটা দেশে এসেছি, ভাবতে পারেন মাসাই মারা বা অন্য কোথাও, এবং আমি সাফারি করতে করতে এখানে হারিয়ে গেছি, বিশ্বাস করবেন? অবশ্যই করবেন। এই ল্যান্ডস্কেপ, আমার এই বাংলা, আমাদের এই বাংলা, এই ল্যান্ডস্কেপ আফ্রিকার থেকে কোনো অংশে কম কি বলুন তো?
এই হলো আমার সবুজ বাংলা, এই হলো আমার জীবনানন্দের বাংলা, এই হলো আমার রবীন্দ্রনাথের বাংলা, এই হলো আমার স্বামীজির বাংলা, এই হলো আমাদের বাংলা। এত রূপ, এত গন্ধ সত্যি বলতে আর কোথায় আছে? পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পৃথিবী দেখা আমার একটা সূক্ষ্ম দাঁড়াও হয়নি, কিন্তু আমি যতটা দেখেছি কেন জানি না এই ডুয়ার্স, এই পাহাড়, এই এই এরিয়াগুলো মানে এই অঞ্চলগুলো আমাকে টানে, পুরো এইভাবে পুরো টানে। আমাদের হাতে খুব কম সময় ছিল, কিন্তু যা দেখলাম বিশ্বাস করুন ভুলতে পারবো না, ভোলার নয়। আমাদের হোমস্টেতে যখন পৌঁছালাম দেখি আলোতে ঝলমল করছে আমাদের আজকের আস্তানা, আর তার উল্টো দিকেই রয়েছে চিলাপাতার গভীর অরণ্য। হয়তো জঙ্গলের পাতার আড়াল থেকে কোনো চোখ আমাদের দিকে চেয়ে আছে। কে জানি রাতে কপালে আবারও কি আছে। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে এত সুন্দর একটা হোমস্টে থাকা হওয়ার খরচ কেমন। এই হোমস্টেটার থাকার জন্য একটা ভাড়া এবং খাওয়ার জন্য একটা ভাড়া কেমন। এই রুমটা এবং পরের রুমটা, এই দুটো রুম হচ্ছে 3 বেডেড এবং লাস্টেরটা 6 বেডেড। যদি 3 বেডেড রুম নেন তাহলে 1400 টাকা করে পার রুম, মানে 3 জন যদি থাকতে পারেন তাহলে 500 টাকারও কম পড়ছে। তারপরের রুমটা 6 জন 800 টাকা, 1800 টাকা, মানে হচ্ছে 300 টাকা মতন পড়ছে। আর এর সঙ্গে 550 টাকা মাথা পিছু আপনার খাওয়া খরচা পড়ছে। তার সঙ্গে লাঞ্চ, ইভিনিং টি স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট সব থাকছে। আমি নিচে ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। অবশ্যই যখন ফোন করবেন একবার বলবেন যে আমি অভির ভিডিও দেখে বলছি বা বাউন্ডুলের ডায়েরি দেখে বলছি। আশা করি ওনারা বুঝতে পারবেন এবং আমার দর্শকদের জন্য নিশ্চয়ই একটা স্পেশাল কেয়ার নিশ্চয়ই দেবেন, এটুকু আমি এই রিসর্টের মালিকদের কাছে আমি আশা রাখি। এরপর আমাদের এবার ডুয়ার্সের ভ্রমণের 16 কলা পূর্ণ হলো। রাতের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ভেজা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক আর জঙ্গলের পরিবেশ, আহা! এই অভিজ্ঞতা অনুভব করতে তারাই পারবেন যারা এমন একটা রাত কাটিয়েছেন। আপনার অভিজ্ঞতাও আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে। আমি সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্সটা পিন করে রাখবো, যাতে বছরের পর বছর যেই এই ভিডিওটা দেখতে আসবে সেই অভিজ্ঞতাটা জানতে পারবে। এরপর রাতের খাবার সেরে ঘুমের দেশে পাড়ি জমালাম, কারণ সকালে বাকি আরও অ্যাডভেঞ্চারের। আর কিছুক্ষণ পর আমাদেরকে এখান থেকে রওনা হতে হবে, তাই এইবার আর তুরসার পাড়ে যাওয়া হলো না। তাই সেঞ্চোদা আমাদের মন ভালো করবার জন্য পাশের জঙ্গলের অন্দরে নিয়ে গেলেন। এই জায়গাটা মানে একা একা আসাটা ঠিক নয়, এটা বলাই আছে। তাই সাঞ্চদাও এসছেন আমাদেরকে গাইড করে এখানে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি হয়েছে তো জল নেমে গেছে, একদম পুরো জল ভরে গেছে। যাও কি যাও ভিতরে, পারো, কাঠের টুকু দরকার নেই। বাহ, এইখানেই বলছিল যে ঘন্টা টন্টার একটা আছে, একটা দুটো নাকি বলছি এই সাইডটাতে থাকে। আচ্ছা, দেখেছো? সেঞ্চোদা এরপর আমাদের শেয়ার করলেন ঠিক এইখানে একবার তার সঙ্গে গন্ডারের সাক্ষাতের গল্প। এইখানে সেটা শুনে আমার শিরা দিয়ে তো ঠান্ডা রক্ত বইছিল। হ্যাঁ, আসলে আমরা যারা এখানে ঘুরতে আসি তাদের কাছে হচ্ছে একটা কিছু সাইটিং হলে না আমরা আনন্দ পাই, কিন্তু আসলে যারা এখানে থাকে তাদের কাছে কিন্তু এটা একটা যন্ত্রণাও বলতে পারেন। প্রাণ ভয় সবকিছুই আছে। তবে এনারা যে সবার সঙ্গে বিশেষ করে আর কি এই পশু পাখির সঙ্গে থাকেন, তো হ্যাটস অফ। এরপর সেঞ্চোদা আবিষ্কার করলেন এইখানে মাটিতে রয়েছে জঙ্গলের পশুদের পায়ের ছাপ। কোনটা এইটা না, আমার তো মনে হচ্ছে এই ছাপটা মানুষের নয়। দেখো এইখানে, দেখো একটা এতটা রয়েছে, এইখানে এতটা রয়েছে। এইটা তোমার তাও আঙুলের মতন মনে হচ্ছে। এটা আঙুল, এটা 1 2 3 4 আঙুল, এটা আঙুলের ছাপ, কিন্তু ছোট বাচ্চাদের মতন ছোট্ট ছাপ একদম। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু দেখো হাতির মতন, দেখো 1 2 হ্যাঁ, এই যে
একটা, দুটো, তিনটে, চারটে। হাতের ছাপ তো। তো চারটে দেখো, এখানেও চারটে। গন্ডারের ছাপ। কোনটা? এটা গন্ডারের ছাপ। হ্যাঁ, এই সামনে। তিনটা। ও ভগবান। এটা এটা এইখানে ভালো বুঝতে হবে। গন্ডারের ছাপ। এটা গন্ডারের ছাপ। হ্যাঁ, গন্ডারের ছাপ। এটা গন্ডারের ছাপ। এটাই দিয়ে গেছে। কোনটায় কোনটায় থাকে দেখা যায়? এ মানে কি? ও দাদা এখন লেপার্ডের ছাপ দেখছে, কোন এইখান থেকে বের হয়েছে কিনা আর কি। এই হলো আমাদের যেটা বলছে যে একটা ঝোড়া, এখানে তো মানে জল খেতে আসে। হুম। এই নদীটা বেশি দূরে না, এখান থেকে 7 কিলোমিটার হবে। একটা ঝর্ণা, ঝর্ণা আছে ঝর্ণার মতন। জঙ্গলের মধ্যে থেকে। হুম। একটা সাইড, একটা পুকুর, হালকা একটা পুকুরের মতন আছে, ওইখান থেকে ঝর্ণা এনি টাইম 12 মাস যাওয়া যাবে? যাওয়া যাবে। যাওয়া যাবে না, মানা আছে। দাদা বলছে যে এই যে নদীটা শুরু হয়েছে, হুম। এটা হচ্ছে এইখানে একটা ঝর্ণা টাইপের আছে। সেই ঝর্ণা থেকে এসে 12 মাস জল থাকে, খুব সুন্দর। লোকালরা গেছে এই প্রাণ ভয়, এবং যেখানে মানা সেখানে মানা। জঙ্গল আমাদের আদিম ইতিহাস, তাই হয়তো বারবার আমরা সেইখানে ছুটে আসি। তবে এই কয়েক ঘন্টার স্মৃতি ভুলবো না, মনে থাকবে অনেকগুলো দিন। এই তো জীবনের সঞ্চয়, আর কি বা আছে। কথা দিলাম আবারও ফিরে আসবো, কারণ বাকি রয়ে গেল যে অনেক কিছু। ফিরে এসে শ্যাঞ্চুদা নিজে আমাদেরকে স্কুটিতে করে ছাড়তে গেল, আর এক মুহূর্তের পরিচিতরা ঘিরে ধরলো আমাদেরকে। এই কাকুকে চিনতাম না, ওই দাদাকে চিনতাম। এ দাদা সাফারি করায়। আর সঞ্চুদা মানে এই এক মুহূর্তের আলাপে না, মানে অতটা আপন হয়েছে। বারবার আসতে হবে। কার সাফারি? আচ্ছা আচ্ছা, কার সাফারি ড্রাইভার দাদা। আচ্ছা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এবার শুনে নিন এখানকার সাফারির বৃত্তান্ত। ভিরা ওরাও চিলাপাতা থেকে। আমি গাইড, টুরিস্ট গাইড। এটা জুন 15 থেকে সেপ্টেম্বর 15 অব্দি বন্ধ থাকে আর কি। এটা প্রজননের ব্যাপারে আর কি, প্রজনন হয় তো। হ্যাঁ, ওটা বন্ধ থাকে। আর 9 মাস আমাদের সাফারি গাইড করি আর কি আমরা। তো সেই আপনি যদি আসবেন তাহলে সেই মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসে কিন্তু আপনার সাইডিংটা খুব বেস্ট হয় আর কি। আর মার্চ, এপ্রিল, মে তখন মানে ঘাসগুলো মানে ইয়ে হয়ে যায়, নতুন করে গেজো হয়। তখনই দেখবেন কি সাইডিংটা মানে 100% আপনি সাইডিংটা দেখবেন আর কি। বেশি লাগতো আর কি, তার মধ্যে এখন 1850 টাকা করে লাগে। আপনি একজনই যান 1850, 6 জন যান 1850। হাতি হলে আপনার 1000 টাকা পার হেড। কি করে বুক করবে? বুক করবে অনলাইনে। না, হাতিতে অনলাইন আছে। অনলাইনে বুক হয় না বর্তমানে। যদি আমাকে যদি বলেন তাহলে আমি করে দিচ্ছি, দেব। ডিরেক্টলি এখন এসে করতে হবে, অফলাইন হ্যাঁ, বন্ধ, হ্যাঁ। অনলাইন বন্ধ। অনলাইন বন্ধ আছে, মানে অফলাইনে করতে হবে। হাতিও এখানে এসে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মালঙ্গি লজ থেকে আশা হবে। করি এবার আমাদের মালঙ্গি লজ থেকে হয়, তারপরে ওই হলং বাংলো। তো এই আদরটা ভোলার নয়। আবার দেখা হবে। টাটা। কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? আশা করি ভালো লেগেছে, কারো খারাপও লেগেছে হয়তো বা। তাই ওই যে লাইক আর ডিসলাইক বাটনটা আছে, যার যেমন লাগে সেটাকে প্রেস করে দিন, কেমন? আর যদি মনে হয় যে এটা কারোর সঙ্গে শেয়ার করলে তারও ভালো লাগবে, শেয়ার করতে পারেন। সবসময় যে আমাদেরকে আসতেই হবে এটা কোনো ট্যুর প্ল্যান নয়। ঘরে বসে আপনারা মানুষ ভ্রমণ করছেন, আর আমি আপনাদের সেই সাহায্য করছি, আমার চোখে আপনাদের দেখাচ্ছি। তাই এই ধরনের কন্টেন্ট আমি দিতেই থাকি। যদি মনে হয় দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার নিউজ ফিডে চলে আসবে। ভালো থাকবেন। হচ্ছে আমাদের ডুয়ার্সের পরবর্তী পর্বের গল্পে।